যেভাবে চালানো হয় হাদিকে হত্যার কিলিং মিশন, সিসিটিভি ফুটেজ ফাঁস, হিট লিস্টে ৫০ ব্যক্তি। এস আলমের টাকায় ওসমান হাদির উপর হামলা, ৪০০ কোটি টাকার মাস্টার প্ল্যান অনুসন্ধানে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা প্রথমে অনেকের কাছেই নিছক রাজনৈতিক সহিংসতা বলে মনে হয়েছিল, কিন্তু ঘটনার পরপরই পাওয়া গোয়েন্দা তথ্য, তদন্তের অগ্রগতি এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ একে একে ভিন্ন এক চিত্র সামনে আনতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুদূরপ্রসারী, সুপরিকল্পিত এবং বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ, যার নেপথ্য সূত্র দেশের বাইরেও বিস্তৃত। তদন্ত সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা সূত্রের ভাষ্যানুযায়ী হাদির ওপর হামলাটি ছিল একটি কথিত কিলিং মিশনের অংশ। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রভাবশালী ও প্রতিবাদী রাজনৈতিক কণ্ঠগুলোকে সরিয়ে দেওয়া এবং এর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত নাশকতা চালিয়ে প্রশাসনকে চাপে ফেলা এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই এই নকশার অন্যতম লক্ষ্য। গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, এই ষড়যন্ত্রের সূত্রপাত ঘটে গত ৮ অগাস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে। অভিযোগ রয়েছে, সেদিন দিল্লির লোধি গার্ডেন এলাকায় শেখ হাসিনার একটি কথিত গোপন ডেরায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের অন্যতম শীর্ষ ধনকুবের এস আলম উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। সূত্রগুলো বলছে, মক্কা মদিনা হয়ে দুবাই ঘুরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি সেখানে পৌঁছন। একই বৈঠকে পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত এবং মুহিবুল হাসান চৌধুরী নফেল উপস্থিত ছিলেন, এমন দাবিও উঠেছে। ওই বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয় বলে গোয়েন্দা সূত্রের ভাষ্য। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি এসেছে অর্থের জোগান নিয়ে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এস আলম ওই বৈঠকে শেখ হাসিনের হাতে নগদ ২৫০০ কোটি টাকা তুলে দেন এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন, অর্থাৎ মোট প্রায় ৪৫০০ কোটি টাকার একটি তহবিল গঠনের কথা উঠে আসে। এই বিপুল অর্থের উদ্দেশ্য কী, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই ফান্ডের লক্ষ্য ছিল নির্বাচনের আগ পর্যন্ত দেশজুড়ে ব্যাপক নাশকতা সৃষ্টি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে প্রভাব বিস্তার এবং জুলাই বিপ্লবের শীর্ষ নেতাদের টার্গেট করে একে একে সরিয়ে দেওয়া। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, এস আলমের দেওয়া অর্থের একটি বড় অংশ ইতোমধ্যে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কিছু কুখ্যাত হিটম্যানদের হাতে পৌঁছেছে। এদের মাধ্যমেই বিভিন্ন কিলিং মিশন বাস্তবায়নের পরিকল্পনা করা হয় বলে দাবি তদন্তকারীদের। এই হিটলিস্টে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নাম রয়েছে বলে আলোচনা চলছে। একাধিক সূত্রের দাবি অনুযায়ী জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও নাকি ওই তালিকায় ছিল। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এই দাবিগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক মাত্রাও পাচ্ছে এই অভিযোগ। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইম সায়েরের উদ্ধৃতি দিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার মদদে অন্তত ৮০ জন প্রশিক্ষিত কিলার বাংলাদেশে প্রবেশ করেছে। এদের একমাত্র কাজ ছিল জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, যাতে নির্বাচন ভণ্ডুল হয়ে যায়। বিশ্লেষকদের মতে, এই দাবি সত্য হলে তা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক ভয়াবহ সংকেত। হাদির উপর হামলার ঘটনায় গ্রেপ্তার বা শনাক্ত হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগ পদধারী নেতা ছিলেন, এটি এখন অনেকটাই প্রমাণিত বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, জামিনে থাকা একজন দাগী আসামি কিভাবে এত বড় ও স্পর্শকাতর একটি অপারেশনের সাহস পায়? একাংশের মতে, এর পেছনে ছিল দিল্লি থেকে আসা অর্থ, সেই অর্থে কেনা অস্ত্র এবং প্রশাসনিক ছত্রছায়া। এসব কারণেই ফয়সালের মতো ব্যক্তিরা বেপরোয়া হয়ে ওঠে। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে হামলার আগের বিস্তারিত টাইমলাইন। তথ্য অনুযায়ী ৪ ডিসেম্বর রাত ৮টা ১৮ বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সাল ও তার সহযোগী কবির প্রায় ৬ মিনিটের একটি বৈঠকে হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করে। একসাথে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়। এরপর ৯ ডিসেম্বর রাতে ফয়সাল আবার ওই কেন্দ্রে যায়, এবার তার সঙ্গে নতুন সহযোগী আলমগীর। ওই বৈঠকে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা হয় এবং এর মাধ্যমেই ফয়সাল হাদির প্রচারণা টিমে যোগ দেয়।
তদন্তে বলা হয়েছে, হাদির প্রচারণা টিমে যোগ দেওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয়। 12 ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেয় ফয়সাল ও তার সহযোগীরা। এরপর নরসিংদী, সাভার এবং মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় র্যালিতে তারা সক্রিয়ভাবে অংশ নেয়, যা ছিল লক্ষ্যবস্তুর গতিবিধি বুঝে নেওয়ার কৌশল। 11 ডিসেম্বর প্রস্তুতির অংশ হিসেবে ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় ওঠে। সেখান থেকেই হামলার চূড়ান্ত পরিকল্পনা করা হয় বলে তদন্তকারীদের দাবি। হামলার দিন ভোরে ফয়সাল ও তার সহযোগীরা উবারে করে একটি রেস্তোরাঁয় যায়। সেখানে তাদের সঙ্গে ছিলেন সহযোগী আলমগীর এবং বান্ধবী মারিয়া। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্যানুযায়ী ওই রেস্তোরাঁয় বসে হামলার শেষ পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন করা হয়। এরপর সুযোগ বুঝে তারা হামলা চালায় এবং হাদিকে গুলি করে হত্যার পর দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এস আলমের কথিত ৪৫০০ কোটি টাকার অনুদান, দিল্লি থেকে পরিচালিত নাশকতার ছক এবং দেশীয় বিদেশি চক্রের সম্ভাব্য সম্পৃক্ততা সব মিলিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা এক বড় পরীক্ষার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর অস্থিতিশীলতার পূর্বাভাস। এই ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ চিত্র উদ্ঘাটন না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। হাদির হত্যাকাণ্ডকে ঘিরে যে অভিযোগ ও দাবি সামনে আসছে তা যদি সত্য প্রমাণিত হয়, তবে তা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, গণতন্ত্র এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এখন দেখার বিষয়, তদন্ত কতদূর এগোয় এবং এই ঘটনার নেপথ্যের পূর্ণ সত্য কতটা উন্মোচিত হয়। জনমনে একটিই প্রশ্ন, এই ষড়যন্ত্র কি এখানেই থামবে, নাকি সামনে আরও ভয়ঙ্কর অধ্যায় অপেক্ষা করছে? প্রায় ১.৫ যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের অপেক্ষা, জল্পনা কল্পনা ও নানা সীমাবদ্ধতা কাটিয়ে তার এ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি হয়েছে। তবে তার সামনে নানা চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে এবং ভোটে জয়ী হলে সরকার গঠনের পরও বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কোণ্ডল নিরসন এবং নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অন্যান্য দলের সঙ্গে বিএনপির সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এছাড়া মব ভায়োলেন্স ও পতিত আওয়ামী লীগ সহ একটি গোষ্ঠীর নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আবার জনগণের ভোটে জয়লাভ করে সরকার গঠন করলে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সঠিকভাবে মেরামত করে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা সহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে আরও বড় চ্যালেঞ্জ। রবিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, তারেক রহমানের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় সময়, কারণ বর্তমান চ্যালেঞ্জগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে গভীর। তিনি আরও বলেন, বাংলাদেশ এই মুহূর্তে এক ধরনের ধ্বংসপ্রায় অবস্থার মধ্যে আছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এও আশঙ্কা করছেন, তারেক রহমানের দেশে ফেরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত ফ্যাসিবাদ ও বিএনপি বিরোধী মতের অপতৎপরতা আরও জোরালো হতে পারে, যা ইতোমধ্যে শুরুও হয়েছে। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে।